দর্শক দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে বাংলাদেশ টেলিভিশনের পর্দায় চোখ রেখেছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখদের নিয়ে আয়োজন সেলিব্রিটি শো। সাথে আছি আমি রুহানি সালসাবিল। আজকে যাকে আমন্ত্রণ জানিয়েছি, সঙ্গীতে তার অবদান বাংলা গানকে করেছে সমৃদ্ধ, যোগ করেছে নতুন মাত্রা। তার গান শুনে আমরা শ্রোতারা বলি, ভালো লাগে রাত, ভালো লাগে চাঁদ, ভালো লাগে রে সবই। তার কণ্ঠটাই এমন যে ভালো লাগার অদ্ভুত অনুভূতি তৈরি করে। তিনি তার নিজের আলোতেই আলোকিত, তবুও বলতে হয় তিনি একজন কিংবদন্তির সন্তান। শ্রদ্ধেয় মাহমুদুন নবীর সুযোগ্য কন্যা সামিনা চৌধুরী আছেন আমাদের সাথে আজকে সেলিব্রিটি শোতে। বাংলা সঙ্গীতের ইতিহাসে কিছু কণ্ঠ থাকে যেগুলো শুধু গান নয়, অনুভূতির গল্প বলে। আনন্দ, বেদনা, প্রেম আর প্রতিবাদের ভাষা হয়ে ওঠে সেই কণ্ঠ। এমনই এক কণ্ঠের নাম সামিনা চৌধুরী। তিনি শুধু একজন গায়িকা নন, তিনি বাংলা গানের এক নির্ভরযোগ্য ঠিকানা। ১৯৬৬ সালের ২৮ আগস্ট সঙ্গীতময় এক পরিবারে জন্মগ্রহণ করেন সামিনা চৌধুরী। তার বাবা প্রখ্যাত সঙ্গীতশিল্পী প্রয়াত মাহমুদুন নবী, যার কণ্ঠে বাংলা গান পেয়েছে নতুন মাত্রা। বোন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী এবং ভাই পঞ্চম চৌধুরী। সব মিলিয়ে সঙ্গীত ছিল তার শৈশবের স্বাভাবিক পরিবেশ। এই পরিবেশেই গড়ে ওঠে তার শিল্পী সত্তা। ছোটবেলা থেকেই গান ছিল তার নিত্যসঙ্গী। ঢাকার অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনার সময়ই তার প্রতিভা নজর কাড়ে। ১৯৭৭ সালে ষষ্ঠ শ্রেণীতে পড়া এক কিশোরী সামিনা চৌধুরী অংশ নেন বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিযোগিতা নতুন কুড়িতে। দেশাত্মবোধক গানে প্রথম স্থান অর্জন করে তিনি সবার দৃষ্টি আকর্ষণ করেন। এই অর্জনই হয়ে ওঠে তার জীবনের প্রথম বড় অনুপ্রেরণা, যা আজও তাকে এগিয়ে চলার শক্তি যোগায়। ১৯৮১ সালে শুরু হয় সামিনা চৌধুরীর পেশাদার সঙ্গীত জীবন। প্লেব্যাক গায়িকা হিসেবে তার প্রথম গান জন্ম থেকে জ্বলছি মাগো। চলচ্চিত্র জন্ম থেকে জ্বলছি এর এই গান তাকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা। এরপর আর পেছনে তাকাতে হয়নি। সাত ভাই চম্পা, আমার বুকের মধ্যখানে, আমার দুই চোখে দুই নদী, একটির পর একটি গান তাকে প্রতিষ্ঠিত করে শ্রোতাদের হৃদয়ে। একসময় প্লেব্যাক থেকে বিরতি নিয়ে তিনি মনোনিবেশ করেন স্টুডিও অ্যালবামে। এই পর্বে তিনি উপহার দেন বাংলা গানের কিছু কালজয়ী সৃষ্টি। এই গানগুলো প্রমাণ করে সামিনা চৌধুরী কেবল জনপ্রিয় নন, তিনি একজন সচেতন শিল্পী। এন্ড্র কিশোরের সঙ্গে দ্বৈত কণ্ঠে তোমার গরুর গাড়িতে আমি যাব না গানের মাধ্যমে আবার প্লেব্যাকে ফেরেন তিনি। ২০০৯ সালে প্রকাশ করেন রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম, যা তার সঙ্গীত চর্চার গভীরতা তুলে ধরে। তার অবদানের স্বীকৃতিস্বরূপ সামিনা চৌধুরী অর্জন করেছেন বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৬, বাচসাস পুরস্কার ১৯৮৪ এবং মেরিল প্রথম আলো পুরস্কার ২০০৫। এই পুরস্কারগুলো তার দীর্ঘ সঙ্গীত যাত্রার সাক্ষ্য বহন করে। গানের গুণগত মান নিয়ে তিনি বরাবরই আপোসহীন। নকল সুরের বিরুদ্ধে তার অবস্থান ছিল দৃঢ় ও স্পষ্ট। সামিনা চৌধুরী একটি নাম, একটি কণ্ঠ, একটি অধ্যায়, যিনি প্রজন্ম থেকে প্রজন্মে ভালোবাসা, বেদনা আর প্রতিবাদের ভাষা হয়ে থাকবেন। বাংলা সঙ্গীত যতদিন বেঁচে থাকবে, তার কণ্ঠ ততদিন অনুরণিত হবে শ্রোতাদের হৃদয়ে। আপা আসসালামু আলাইকুম, স্বাগত সেলিব্রিটি শোতে। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে পেয়ে ভীষণ আনন্দিত। অনেক বছর পর বাংলাদেশ টেলিভিশনে সবাই নতুন করে আয়োজন দেখতে পেল। যদি একটু ১৯৭৭ সালে আমরা চলে যাই, তাহলে দেশাত্মবোধক সঙ্গীত বিভাগে দেখতে পাবো যেই মেয়েটি ফার্স্ট হয়েছিল তার নাম সামিনা চৌধুরী। মনে করো সেটা সেই ৭৭ সাল, তাই তো? হ্যাঁ। কিন্তু আমি সেই তখন থেকে আজকে অবধি আমি যখনই বিটিভিতে ঢুকি আমার একটা অন্যরকম মনে হয়, নিজের একটা কিছু এত ভালো লাগে। সেই আমি তখন যেমন ছিলাম, এখন আমি একই আমার অনুভূতি কাজ করে যে আমি টিভিতে ঢুকছি। আমার ভীষণ প্রিয় জায়গা এটা, বাংলাদেশ টেলিভিশন, প্রাণের জায়গা একদম। আপনার প্রথম নাটক একদম ৮০-র দিকে, যদি ভুল না করি। ৮০ বা ৮১-র দিকে আমার যখন নতুন করে শেষ হয়ে গেল, মানে দেশাত্মবোধক গান, তো আমার তো আসলে অভিনয় করার কথা ছিল। তখন আমি রেগুলার রেডিওতে নাটক করছি। তখন আলমনসুর, আমাদের যে বরেণ্য নাট্য অভিনেতা,
উনি ছিলেন এখানকার প্রডিউসার। তো উনি ছোটদের একটা নাটকের অনুষ্ঠান করলো, ফাগুনের রূপকথা, 21শে ফেব্রুয়ারির একটা নাটক ছিল। তো আচ্ছা। সেখানে আমি বোন হলাম, ছোটদের নাটক। হুম। আর আমার ভাই হলো আজাদ, ও নতুন কুড়ি থেকে এসছে। তো এইখানে হয়েছিল নাটকটা, লাস্ট সিন ছিল এখানে, মানে আমার হাতে আমার ভাইটা মারা যাবে, আমি কাঁদবো, এই গানে। খুব সুন্দর একটা নাটক করেছিলাম। প্রতিটা স্টুডিওতে আমার অনেক স্মৃতি। সেই স্মৃতিচারণ করব, তবে একটি উদযাপনের কথা দিয়ে শুরু করতে চাই। আমরা প্রত্যেকেই জানি আমাদের সবার প্রিয় সামিনা চৌধুরী তার সঙ্গীত জীবনের বর্ণাঢ্য ৪৫ বছরে পা দিয়েছে ২০২৬-এ। ২০২৫-এ অর্থাৎ গত বছরে যখন তার ৪৪ বছর সঙ্গীত জীবনের চলছিল, সে সময়ে তিনি কানাডাতে তাকে নিয়ে একটি আয়োজনে অংশগ্রহণ করেন, যে এই যে বর্ণাঢ্য ৪৪ বছর উদযাপন সঙ্গীত জীবনের, তাকে সম্মাননা জানানো হয়, তাকে ঘিরে অনুষ্ঠান আয়োজন করা হয়। কেমন ছিল সেই অভিজ্ঞতা? অসাধারণ, মানে তুমি ভাবতে পারবে না। ওরা সাসকাচুয়ানে ছিল অনুষ্ঠানটা, এবং এত সুন্দর ওনারা যে আমাকে এইভাবে আমার ৪৪ বছরটা উদযাপন করবে, মানে আমি কিন্তু এত কিছুই জানতাম না। আমি শুধু জানতাম কানাডাতে একটা শো আছে, আমাকে যেতে হবে। গিয়ে দেখি এলাহি কাণ্ড একেবারে, এবং ওখানকার মেয়ররা আসছেন, সব ক্যানাডিয়ান মেয়র, তারপরে আরও অনেক অনেক গণ্যমান্য ব্যক্তি সবাই, আর অডিয়েন্স তো মানে সুপার ডুপার অডিয়েন্স। এবং যারা আয়োজক ছিল, ফিরোজা ওনাদের স্পন্সরে, রহমত মুন্সি স্পেশালি আর কি আমি বলবো, অদ্ভুত একটা অনুষ্ঠান করলো। আমি তো পুরাই খুবই ইমোশনাল হয়ে গেছিলাম। অভিভূত। জীবনে অনেক সুন্দর সুন্দর অভিজ্ঞতা আছে গান নিয়ে, গানের কারণে সম্মান আছে, ভালোবাসা আছে। তো সেই ৮০-র দশকে একটু ফিরে যাই। ৭৭ সালে যখন আপনি দেশাত্মবোধক গানে প্রথম হয়েছেন, তখনই আপনি সবার নজর কেড়েছেন। আর সবার ক্ষেত্রে সে সময় যেটা হতো, প্রথমে রেডিও, টেলিভিশন, তারপরে বড় পর্দা বা চলচ্চিত্র। সামিনা চৌধুরীর ক্ষেত্রে আমরা দেখেছি উল্টো। ১৯৮১-তেই সে প্লেব্যাক করলো জন্ম থেকে জ্বলছি, সেই বিখ্যাত চলচ্চিত্রের টাইটেল ট্র্যাক। তারপরে ৮২-তে টেলিভিশন, ৮৩-তে গিয়ে রেডিও। তো প্রথম প্লেব্যাকের সেই স্মৃতিচারণ আজকে করতে চাই, জন্ম থেকে জ্বলছি। মানে ইতিহাস। আসলেও আমি খুবই লাকি যে এইরকম ভাবে ফিল্মে আমার এন্ট্রিটা প্রথমে ছিল। কারণ নতুন কুড়িতে আলাউদ্দিন চাচা ছিল জাজ, আলাউদ্দিন আলী, সমর দাস, ফিরোজা বেগম, আরও অনেকে ছিলেন। ওখান থেকে আলাউদ্দিন চাচার একটা স্বভাব ছিল তখনকার, বুঝছো, তখনকার সুরকার, গীতিকার, তারপরে শিল্পী, ইভেন শিল্পী, কারণ আমার বাবা তো কণ্ঠশিল্পী ছিলেন। ওনাদের একটা টেন্ডেন্সি ছিল ভালো কোনো কিছুকে প্রমোট করা, বুঝছো। তা আলাউদ্দিন চাচা আমাকে নিয়ে ব্যাস, তার একদিন হঠাৎ এসে হাজির এবং বলল যে ভাবি আপনার মেয়েকে নিয়ে যাচ্ছি। তারপরে তো ওই গিয়েই আমাকে একটা গান দিয়ে বলে সময়টা গেয়ে ফেলো। তো গানের প্রতি আমার কোনো কিন্তু তখন চাওয়া পাওয়া নাই। আমি কেবল ওই ফাগুনের রূপকথা করলাম, আমি জানি যে আমি নাটক করব। আচ্ছা। এখন আলাউদ্দিন চাচা নিয়ে গেছে, কিছু নাও বলতে পারছি না, কিছু বলতে পারছি না, গানটা তুলে দিল, ফট করে গানটা গেয়ে ফেললাম, জন্ম থেকে জ্বলছি মাগো আর কতদিন বলো সইব। তার ১ মাস কি ১.৫ মাস পরে আবার আলাউদ্দিন চাচা এসে হাজির, বলে যে আম্মাকে যে ভাবি আপনার মেয়েকে দিয়ে তো আসলে গান হবে না। তখন মা বলল তাই আলাউদ্দিন ভাই, তাই না, আমার মেয়েকে দিয়ে গান মনে হবে। বলে না, মানে ওকে দিয়ে বাচ্চাদের গান আসলে হবে না, ওকে দিয়ে বড়দের গান, নায়িকার গান এখন করতে হবে। তখন কিন্তু আমি মানে এইটে উঠিনি আর কি। আচ্ছা। তারপরে আবার নিয়ে গেল। আলাউদ্দিন চাচার একটা পাবলিকা ছিল গাড়ি, পাবলিকা তখন একটা গাড়ি ছিল, বুঝছো। তারপরে ওখানে গিয়ে আবার চাচা বসলো, আমজাদ চাচা বসলো। আলাউদ্দিন চাচা প্রথম ২ লাইন লিখলো, একবার যদি কেউ ভালোবাসতো আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। এইভাবে উনি সুরটা শুরু করলো, মানে আমার চোখে ভাসে। তারপরে আলাউদ্দিন চাচা, আমজাদ চাচা গানটা লিখলো, তারপরের দিন রেকর্ড হলো, বাকিটা ইতিহাস। তারপরে আমি তো গিয়ে দিয়ে চলে আসছি, আর তো না, এরপরে নাটক হবে। কিছুদিন পর দেখি, তখন তো বিজ্ঞাপন তরঙ্গ রেডিওতে, ওটাই একমাত্র ইয়ে ছিল, বিজ্ঞাপন তরঙ্গে কিছুক্ষণ পর পরই খালি এই গানগুলো চলছে চলছে চলছে। তখন মনে হলো ও আচ্ছা, আমি গেয়েছিলাম, আমার গান বাজছিল, অন্যরকম একটা ভালো লাগা ছিল আর কি। জন্ম থেকে জ্বলছি ছবিটা
আমি বড় হওয়ার পরে বুঝতে পেরেছি এটা আসলে একটা দেশের ছবি, তো দেশের ছবি। এবং জন্ম থেকে জ্বলছি মাগো এই গানটা আসলে একটা দেশের গান। মাগো বলতে দেশকে বুঝিয়েছে। জন্ম থেকে জ্বলছি মাগো আর কতদিন বলো সইব, এবার আদেশ করো তুমি আদেশ করো, ভাঙনের খেলা খেলবো। অদ্ভুত একটা দেশের গান। আপা দুটো লাইন শোনাবেন আমাদের সুরে সুরে? এই গানটা কিন্তু খুব কঠিন, কঠিন, হ্যাঁ। বুঝছো? জন্ম থেকে জ্বলছে মাগো আর কতদিন বলো সহিব, এবার আদেশ করো তুমি আদেশ করো, ভাঙনের খেলা খেলবো। জন্ম থেকে জ্বলছি মাগো জ্বলছি মাগো। আমার কাছে কিন্তু মনে হয় যে আপাই যে আপনার অনেক অনেক বিখ্যাত গান আছে, সেদিক থেকেও কিন্তু আপনি ভীষণ ভাগ্যবতী। হ্যাঁ, ডেফিনেটলি, তাই না? খুবই খুবই খুবই। তবে কি একটা শিল্পীর অনেক দায়িত্ব থাকে, যেমন তুমি একটা সুর করে দিয়েছো, আমি দেখলাম যে সুরটার মধ্যে আছে কিছু, কিন্তু অনেক কিছু আরো অ্যাড করতে হবে। তখন একটা শিল্পীর কাজ হচ্ছে সেই গানটাকে খুব সুন্দরভাবে প্রাণ দেয়া, উপস্থাপন করা। হ্যাঁ, তারপরে যখন মানে যাবে তখন শ্রোতার বলবে বাপরে কি সুন্দর গানটা। আসলে গানটার অনেক কিছু অ্যাড করেছে কিন্তু শিল্পী। একটু আপা জানতে চাইবো, আমি শুরুতে বলেছি যে সামিনা চৌধুরী তার নিজের আলোয় আলোকিত, তার নিজের কণ্ঠে গাওয়া বিখ্যাত গান আছে, কিন্তু তিনি একজন কিংবদন্তির সন্তান, সেটিও তার পরিচয়। শ্রদ্ধেয় মাহমুদুন নবী, আমরা তাকে সঙ্গীতের এক বিশাল রাজ্য হিসেবে জানি, কিন্তু বাবা মাহমুদুন নবী কেমন ছিলেন? কেমন ছিল আপনার বেড়ে ওঠা? আমার আব্বা তো খুবই নরম সরম একটা মানুষ ছিল। হ্যাঁ, যে মানুষটা দুটা জিনিস জানতো, যে বিড়ালরা যেমন কাজের মধ্যে দুই, খাই আর শুই। বিড়ালদের কিন্তু একটা ইয়ে আছে, কাজের মধ্যে দুই, খাই আর শুই। তো আমার আব্বা ছিল শুধু গান গাইতে পারতো আর খেতে পারতো, খাওয়া দাওয়া গান, দ্যাটস ইট। হ্যাঁ, আর খুব আদর করতো আমাদেরকে। আদর বলতে যত বকা ঝকা শাসন, এটা করবা না ওটা করো না, এইভাবে যাও ওভাবে চলো, সদা সত্য কথা বলিবে, এই সেই যত প্রবাদ বাক্য সব আম্মা। হ্যাঁ, আর আব্বা হচ্ছে ওদেরকে এটা বলো না ওটা বলো না ওটা করো না। তার মানে বাবাই পছন্দের ভরসার জায়গাটা ছিল কিন্তু সন্তানদের আব্বার সাথে কাছে। আমাদের অনেক দূরত্ব, মানে তখনকার দিনে কিন্তু বাবাদের সাথে ছেলে মেয়েদের অতটা ইয়ে ছিল না। এখন যেমন আমার মেয়েকে দেখি, আমি তো আছি কিন্তু ওর বাবাই ওর সব। হ্যাঁ, বাবার সাথেই যত কিছু। সেদিন দেখলাম ফোন করে খুব কাঁদলো, বাবা আম্মা আমাকে এরকম বললো, আম্মা আমাকে এরকম বললো। আমি না, হ্যাঁ আমি কি বললাম, বাবা 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 বাবা। কিন্তু আমাদের সময় কিন্তু একটু গ্যাপ ছিল বাবার সাথে, একটা শ্রদ্ধার জায়গায়ও, প্লাস সব কিছুই আমরা ভাই বোনরাই শেয়ার করতাম অ্যাকচুয়ালি। তো আব্বা খুব নরম মানুষ ছিল, মাটির মানুষ ছিল, সবাইকে খুব ভালোবাসতো। হ্যাঁ, আর কোনো কিছু নিয়ে তার কোনো কমপ্লেইন নাই। একটাই ছিল, সে বাজার করতে খুব ভালোবাসতো আর আম্মার রান্নাটাই শুধু খেতে খুব ভালোবাসতো। ওনার পছন্দের খাবার কি ছিল? আমার আব্বাকে যাই দিত আম্মা রান্না করে সেটাই তার প্রিয়। প্রিয়। গরুর গোশ ছিল খুবই প্রিয়। আমাদের বাসায় গরুর গোশ, চিংড়ি মাছটা হতো খুব বেশি, ডিমের হালুয়া, সুজির হালুয়া, লুচি, পরোটা। হ্যাঁ, এগুলি তা আমারও এগুলি আমার চলে আসছে আর কি, আমারও এগুলা খুবই প্রিয়। আপনি তো এই যে লেজেন্ডের মধ্যেই বড় হয়েছেন, বেড়ে উঠেছেন, তো আসলে অন্যদের মানে আপনার সমসাময়িক যাদের এই যে তারকাদেরকে দেখে বলার কথা যে কি বিশাল ব্যাপার, আপনার কাছে তো মনে হয় যে ডাল ভাত ছিল, এত তারকা দেখেছেন ছোটবেলা থেকে। আমি দেখেছি যে শিল্পীদেরকে কাছে থেকে, এবং সেই শিল্পীদেরকেও কিভাবে সম্মান করতে হয় সেগুলো আমার আম্মা কিন্তু শেখাতো। আচ্ছা, আমার আব্বা, সবাই তো আব্বার জুনিয়রই আসতো মোটামুটি, আর নাহলে আব্বার সময়কার, যেমন ফারুক চাচা আসতো, ফারুক আহমেদ, জব্বার চাচা ছিল, নুরুল আলম চাচা ছিল, সবাই আমাদের চাচাই ছিল। লাকি চাচা তো আসতোই, কাউসার আহমেদ চৌধুরী, কাউসার মামা আসতো। কিন্তু
সবাইকে আব্বা আম্মা খুব সম্মান দিয়ে কথা বলতো, আচ্ছা। যার ফলে আমরাও শিখেছি যে প্রতিটা শিল্পীকে, প্রতিটা মানুষকে, সমসাময়িক হোক, সিনিয়র জুনিয়র কিংবা একেবারেই আনকোরা, সবাইকে খুব সম্মান দিয়ে কথা বলতে হবে। আচ্ছা। এই জিনিসগুলো এগুলো কিন্তু বলে শেখানো যায় না, না। এগুলো দেখেই শেখা হ্যাঁ, হয়। গ্রুমিং যেটাকে বলে। গ্রুমিং যেটাকে বলে, এক্স্যাক্টলি। বাহ। আপা, গানের যখন সুর নকল করা হয় সেই বিষয়টি নিয়ে সামিনা চৌধুরী সবসময় সোচ্চার। সোচ্চারের ব্যাপারটা কি, ওটা একটা আমাদের তখনকার যে ঘটনাটা ছিল সেটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। অর্থাৎ তখন অকারণ, এখন আবার বললে আবারও একই ঘটনাই হয়ে যাবে, যাই হোক। তো আমি বলেছিলাম যে নকল গান করব না, বলেছি জিনিসটা এরকম ছিল যে আমাদের সুরস্রষ্টা যারা ছিলেন শ্রদ্ধেয়, তারা এত সুন্দর সুন্দর সুর ছিল তাদের উপরে একটা জোর চাপায়, মানে মানে এভাবে চাপানো হতো যে না, ওই গানটার নকল করেন, ওই গানটার কপিটা করেন আপনার সুরের। তো ওনাদের হয়েই আমি কিন্তু কথাটা বলেছিলাম যে দরকার কি, নকল গানটাই করব না, করলাম না আমরা কেউ। ওনাদের বাংলাদেশের যে সুরকারদের সুর সেটাই আমরা করি, কিন্তু ওটাতে আসলে আমার বয়স তখন ছোট, আমি বলছি তো যে আমি তখন ক্লাস এইটের পড়া বাচ্চা মেয়ে, এত বড় বড় কথা। কিন্তু আমার যে ছোটবেলা থেকেই আমার আব্বা আম্মার থেকে আমি ছোটবেলা থেকেই বড়ই হয়ে গেছি, আমার চিন্তা চেতনা সব এরকমই ছিল। ওই যে বলছিলাম, দেখেছেন কাদেরকে আশেপাশে, দেখেছেন তো মাহমুদুন নবীকে, শ্রদ্ধা আব্দুল জব্বারকে, তো আপনার মধ্যে তো ভাবনার জায়গাটা পাকাপোক্ত হবে, অনেক পাকাপোক্ত এবং পরিপক্ক। লাকি চাচা আসছে আমাদের বাসায় বসে বসে গান গাচ্ছে, যাকে আমরা সঙ্গীতের ইনস্টিটিউট বলি, সুর করছে আমাদের কাছে। উল্টা মানে আমরা যখন একসাথে বসতাম, লাকি চাচারা গান গেত, আমার তো ভিতরে আমার সমস্ত, যে আমি যে কিবোর্ড বাজাই, গিটার বাজাই, কর্ডস জানি, এগুলো সবই লাকি চাচাকে দেখে। তারপরে আমি সেটাকে করেছি, আলাউদ্দিন আলী। তো আমি তো সব জানি, জানি বলতে মানে আমার, তুমি এক একজনের এক একটা হ্যাঁ। তো তখন আমার উপর রাগ হয়ে গেল, যার ফলে আমার গান বন্ধ হয়ে গেল। এবং এই এই আর কি। তো নকল গানটা আসলে অ্যাভয়েড করলে ভালো। আপনার জীবনের একটা সুন্দর মুহূর্তে যেতে চাই, রানী কুটির বাকি ইতিহাস। আমার মাঝে নেই এখন আমি, যে গানটির জন্য আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এবং গানটি এটা শুধু বলার জন্য বলা না, আমার ভীষণ পছন্দের। পুরো গানের লিরিক কিন্তু আমার মুখস্থ, এতটাই পছন্দের। তো সেই অনুভূতির কথাটা শুনবো আপনার কাছ থেকে, এবং অনুরোধ থাকবে যে আমাকে দুটো লাইন শোনাতে হবে। অবশ্যই, তুমি যদি গাও আমার সাথে। এটা ধৃষ্টতা হয়ে যাবে না, তবু তুমি গাবা। এটা তো একদম মানে নর্মালি যেরকম 8-10টা, তখন তো ছবি দুদিন পর পরই ফিল্মের গান। তো একদিন বকুল, এই গানের যে গীতিকবি, সুমাপা একটা গান আজকে আছে, একটু আসেন। ওকে, আসছি। তো গেলাম, দেখি যে একটা মানে কোন একটা গাইড ভয়েস কেউ দিয়েছে আর কি। তা আমি বললাম, কি বলো, এটা একটা গাইড ভয়েস। আমি বললাম আচ্ছা তাহলে বন্ধ করে দে, আমি গানটা এমনি টুটুলের কাছ থেকে তুলে নেই। তো টুটুল তুলে দিল। এসআই টুটুল আমার খুবই প্রিয়, মানে দুটা ভয়েস আমার খুব প্রিয় কণ্ঠ, একটা হচ্ছে এসআই টুটুল, একটা হচ্ছে বাপ্পা। আচ্ছা। তো টুটুল সুরটা তুলে দিল, আমি বললাম খুবই সুন্দর মিষ্টি গান। তারপর তো গাইলাম, আমি আর আসিফ গাইলাম, কিছুই না, গেয়ে দিয়ে চলে এসেছি। তারপরে কিছুক্ষণ দিন পর যখন ছবিটা রিলিজ হলো, তারপর দেখি যে সেখানে কিন্তু একটা রিকোয়ারমেন্ট ছিল, আমি জানি, যেখানে সামিনা চৌধুরীর ভয়েসটাই লাগবে। হ্যাঁ, তুমি কি করে জানলে? জানি আমি। তাই? এগুলো তো আমি পরে শুনেছি, মানে মনে হয় রেকর্ড করা হয়েছিল পরে, মানে আমি জানি না। তারপর ওরা বলছে না, এটা সামিনা চৌধুরী ভয়েসটাই লাগবে। তখন আবার মানে আমাকে এই করা হয়। এই গানটা একটু শুনি। তারপরে একদিন তো দেখি আমি পুরস্কার পেয়ে গেছি, তো ডেফিনেটলি খুবই ভালো লেগেছিল, খুবই। তবে এটা আমার একার কৃতিত্ব না, ডেফিনেটলি, কারণ দৃশ্যায়নটা এত সুন্দর ছিল। আমার মাঝে নেই এখন আমি, স্বপ্নের সিঁড়ি বেয়ে স্বর্গে নামি, যেন অন্য রকম এক ভালোবাসাতে ডুবে আছি তুমি কাছে আসাতে,
মন যেন এক উদাস কবি, ভালো লাগে রাত, ভালো লাগে চাঁদ, ভালো লাগে রে সবে, ওই 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 ওই, ভালো লাগে ফুল, কিছু কিছু ভুল ভালো লাগে রে সবে। বাহ, তুমি তো খুব ভালো গাও। এটা আমার পছন্দের গান, যেটা আচ্ছা। বলছিলাম আপা, যে খুব হ্যাঁ, ভালো লাগে একদিন আমার আমার শুনতে। বাসার সামনে একদল মেয়ে আমাকে দেখে, মানে আমি বের হব আর কি বাসা থেকে, ওরা মনে হয় জানতো, বের হওয়ার সাথে সাথে তো আমাকে ছেকে ধরেছে, বলে যে ম্যাম আপনার ছবি দেখতে যাচ্ছি। মানে আমার ছবি, আমি আবার কোন ছবিতে অভিনয় করলাম? বলে না না, ওই যে রানীকুঠির বাকি ইতিহাস, ভালো লাগে চাঁদ, ভালো লাগে রাত। ওকে, আচ্ছা। এরকম আরো অনেক গান আছে কিন্তু ভীষণ শ্রোতাপ্রিয়। তো আমি যদি সামিনা চৌধুরীর কাছে জিজ্ঞাসা করি, তার গাওয়া কোন গান তার সব থেকে পছন্দের? আমার গাওয়া হ্যাঁ, প্রত্যেকটা গানই সুন্দর, আমার গাওয়া কোনটাই আমার ভালো লাগে না, মনে হয় এটা ভালো হয়নি, ওই জায়গাটা ভালো হয়নি, ওই জায়গাটা আর একটু ভালো করতে এখানে পারতাম। শিল্পীর ক্ষুধা থেকেই যাবে। হ্যাঁ, যদি এই ক্ষুধা এই পূর্ণ আর কি। হয়ে যায় সেদিন কিন্তু শেষ দিন। যতদিন ক্ষুধা থাকে ততদিনই কিন্তু শিল্পী আরো সামনে এগোতে থাকে। না, একদম সত্যি কথা, এটা তো ঠিক কথাই। তবে আমি অনেক ভালো ভালো গান পেয়েছি, এটা একদম খুবই সত্যি কথা। অনেক সুন্দর সুন্দর গান আছে যেগুলো তোমার সুন্দর গান, কিন্তু সেভাবে আসেনি আচ্ছা, মানুষের সামনে। হুম। সেরকম অনেক সুন্দর সুন্দর গান আছে, অনেক ফিল্মেরও আছে, তারপরে আধুনিক আছে, অনেক সুন্দর সুন্দর গান। এই সঙ্গীত জীবনে পাওয়া সব থেকে বড় পুরস্কার কোনটি? সঙ্গীত জীবনে আমি অনেক কিছু পেয়েছি, কোনটা রেখে কোনটা বলবো। এই যে যেমন ধরো, আমি গান গাইতেই চাইনি, এবার আমাকে আল্লাহ গানেই আমাকে পাঠিয়ে দিল, এটা একটা প্রাপ্তি। তারপরে আমি যত মানুষের মানে সম্মান এবং ভালোবাসা পেলাম, এর চাইতে তো আর কিছু তুমি না, টাকা কিছুতেই পয়সা মাপা আসবে, যায় টাকা না। পয়সা শেষ হয়ে যাবে, সোজা কথা। কিন্তু আমার সম্মান, তারপরে সম্মান ধরে রাখার একটা চিন্তা চেতনা, তারপরে আব্বা আম্মার যে তাদের যে সম্মান, হ্যাঁ, সেটার যে বাড়তি প্রাপ্তিটা, এগুলো সব মিলিয়ে অসাধারণ একটা জীবন আমি পেয়েছি সঙ্গীতের থেকে। এই যে আপা বলছিলেন যে একদল মেয়ে হুট করে বলল যে আপনার সিনেমা দেখতে যাচ্ছি, রানীকুঠির বাকি ইতিহাস, এরকম অনেক সুন্দর সুন্দর অভিজ্ঞতা আপনার কাছে আছে আমি জানি। কোন একটি সুন্দর অভিজ্ঞতা আমাদের সাথে বলবেন আজকে, শ্রোতার কাছ থেকে পাওয়া? নয়নের আলো যখন গাইলাম আমার বুকের মধ্যেখানে, তখন যেমন স্টেজে অনেকে বলে যে এই গানটা দিয়ে আমাদের প্রেম হয়েছে, এই গানটা দিয়ে আমাদের প্রেম হয়েছে, এরকম অনেক ঘটনা, যে এই গানটা দিয়ে তখন তাদের চিঠি আদান প্রদান হতো এই লেখাটা দিয়ে, কিংবা এই গানটা হয়তো ক্যাসেটটা পাঠিয়ে দিল, এরকম আর কি। তা একবার একটা স্টেজে উঠেছি আমি অস্ট্রেলিয়াতে, তো ওখানে গান টান গাইলাম, গাওয়ার পরে সেখানে একজন ছিল, সেও গান গায়, তারপরে তার বাবার লেখায় আমি গানটা গেয়েছিলাম, আব্বার গান, সুরের ভুবনে আমি আজও পথচারী, আলী তারেক চাচার মেয়ে ছিল ওখানে। তারপরে আমি গান টান গেয়ে নেমে এসেছি, নামার পর ও এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে 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 কাঁদতে, হাতে ছিল ওর স্বর্ণের একটা ব্রেসলেট, ওটা খুলে সে পরাবে, আর এত ক্রাউড, সবাই ছবি তুলছে। আমি যতই বলি ঠিক আছে, আমি খুশি হয়েছি, আমি কি, আর তো আমি বুঝলাম তুমি করো না, এই না সেই না, আর ভিড়ের মধ্যে না, মানে সবাই হুড়াহুড়ি ওর কথা শুনছে না, ও কান্নাকাটি করছে, তখন সবাই বললো আপা আপনি এটা পড়ে ফেলেন, না হলে ও যেরকম ও কিন্তু আপনাকে ছাড়বে না, আমাদের আরও সামনে আগাতে হবে। এরকম কিছু পাগলামি অনেক আছে। একবার স্টেজে উঠেছি ফ্লোরিডাতে, তো আমায় ডেকো না, আমার যে গানটা আমায় ডেকো না, এটা তো যখন গাইলাম, স্টেজে সমস্ত মেয়েরা উঠে গেছে, হ্যাঁ, অনেক বয়স্ক মহিলারা উঠেছে, তা আমি গাচ্ছি গানটা, আমাকে একটু গাইতে দাও, আমি গাচ্ছি, এখান থেকে একটা বয়স্ক মহিলা আমাকে এরম করছে, আরেকজন কান্নাকাটি, উফ এত ভালো লাগে, উফ আমাদের এত ভালো লাগে, আমি গাচ্ছি গান, আমাকে একটু গাইতে দেন, ওরা কিছুতেই শুনে না, মানে টানা হ্যাঁচড়া, হাসতে হাসতে, মানে এই স্মৃতিটা আমার
ভীষণই একটা ভালো লাগার স্মৃতি। নিঃসন্দেহে খুব আদুরে স্মৃতি আমি একদম বলবো। একদম। শ্রদ্ধেয় এন্ড্রু কিশোর সহ আপনি আর অনেকের সাথেই শেয়ার করেছেন, কণ্ঠ শেয়ার করা বা হ্যাঁ, হ্যাঁ, গানের যে হ্যাঁ। কো আর্টিস্টের বিষয়টি বলি, আপনার পছন্দের কো আর্টিস্টকে? অ্যান্ড্রুদা। ওনার নামটাই চলে আসবে। আচ্ছা। কারণ অ্যান্ড্রুদা খুবই ওই সময়টুকু আমাদের খুব ইয়ে ছিল তো, একসাথে বসানো ছিল, পরের দিকে তো সব আলাদা আলাদা ভয়েস দিত। আমরা দুজন একসাথে দাঁড়াতাম, অ্যান্ড্রুদা আমাকে বলে দিত ওই জায়গাটা ওইভাবে কর, দেখবি ইজি হয়ে যাবে। এই যে দুজনের একটা খুবই কোঅপারেটিং ছিল আর কি। আচ্ছা, সামিনা চৌধুরীর অনুপ্রেরণাকে? গান গাওয়ার জন্য যদি বলি, আশা ভোসলের গান আমাকে অনুপ্রেরণা দিয়েছে, আচ্ছা আর আমার মা। আচ্ছা। কারণ আমি গান গাওয়ার আমার কথা ছিল না, ওনার গান শুনে আমার মনে হচ্ছে যে এগুলো আমাকে তুলতে হবে, এগুলো খুব কঠিন জিনিস, আমাকে তুলতে হবে। এমন কোন শিল্পী আছে যার সাথে আপনার গান গাওয়ার ইচ্ছে আছে? ছিল, এখন তো আর হবে না। সেটা দেশের বাইরেও হতে পারে। হ্যাঁ সেটাই, এটা আমার যেমন আমার গোলাম আলীর গান খুব ভালো লাগে। তো আমি একটা গান গেয়েছিলাম, আমাকে দিয়ে করেছিল আসাফুদ্দৌলা চাচা, কারে কারে বলি আমি। সেই গানটা পরে আবার গোলাম আলী, ওস্তাদ গোলাম আলী ওনাকে দিয়েও করিয়েছিলেন। তা আমরা একসাথে একই রুমে বসেছিলাম, তো ওনার যে গজলগুলো ছিল, ওনার আর আশা ভোসলের মেরাজি গজল, ওগুলো আমার একদম মুখস্থ, বুঝলে। কিন্তু আমরা তিনজন বসা, আমি ওনাকে বলতেই পারলাম না যে আমি ওনার গানগুলো আমার একদম মুখস্থ। এবং চাচা কিন্তু আমাকে বারবার বলছিল, সামিনা তুমি একটু গাও, একটু গাও। আমি গাইলাম। এটাকে মনে হয় ভয় বলে না, শ্রদ্ধা বলে। শ্রদ্ধা, এক্স্যাক্টলি। পছন্দের মিউজিক ডিরেক্টর? বাংলাদেশে তো আলাউদ্দিন চাচা, বুলবুল ভাই, লাকি চাচা, বাপ্পা, আচ্ছা। এবং টুটুল। আর বাইরে হচ্ছে আর ডি বর্মন। অবসরে কি করা? এখনো কাজের মধ্যে আছি, অবসর এখনো সেভাবে আসেনি। ছোটবেলায় আপনি কি হতে চেয়েছিলেন? আমি হতে চেয়েছিলাম ডাক্তার। ডাক্তার। ডাক্তার, তারপরে আমি হতে চেয়েছিলাম অভিনেত্রী, তারপরে সঙ্গীত শিল্পী। সঙ্গীত শিল্পী আমি হতেই কখনোই চাননি? হতে চাইনি, কারণ আমার মনে হয়েছিল ওটা নুমার কাজ, ফাহমিদার কাজ ফাহমিদা করবে, আমি শুধু বাজাবো। আমার মিউজিশিয়ান হওয়ার ইচ্ছা ছিল। আচ্ছা এই আচ্ছা, একদম শেষ ছোট্ট একটি প্রশ্ন, আড্ডার জন্য প্রিয় সঙ্গীকে? আড্ডার জন্য আমার মা, আমার ভাই বোনরা, তারপরে আমার মেয়ে, আর আমার কিছু ছোট ছোট মানে কি বলবো ভাই বোন আছে, যেমন বিপ্লব, টিঙ্কু, শুক্তারা, তারপরে এরা কিন্তু বাইরের মানুষ। হ্যাঁ, এই আড্ডাটা মানে এরা থাকলে আমি অনেক দুঃখ কষ্ট মুহূর্তের মধ্যে ভুলে যাই। আমাদের মুকিত ভাই, মুকিত জাকারিয়া। হ্যাঁ, মানে এরা থাকলে তুমি নিশ্চিন্তে কয়েক ঘন্টা সমস্ত দুঃখ ভুলে যাবে। এমন হাস্যোজ্জ্বল ভাবেই বেঁচে থাকুন আর আমাদেরকে সুন্দর সুন্দর গানে মুগ্ধ করুন, এমনটাই প্রত্যাশা থাকবে। আপা অনেক ধন্যবাদ। একদম শেষ দিকে চলে এসেছি, বাংলাদেশ টেলিভিশনের দর্শকদের জন্য কি বলবেন? বাংলাদেশের টেলিভিশন দর্শক, ওনারা তো আসলে আমাদের কি বলবো, আপনাদের জন্যই আমরা আজকে এখানে। কারণ ধরো সেই ছোটবেলা যখন আমি ও আমার বাংলা মতর গাইলাম ৭৭-এ, অনেকেই ভাবতো ওটা আমারই গান। তখন থেকে এখনো আমাকে অনেকে বলে সামিনা, তো ওনাদের জন্যই তো আমি এত গানের ভিড়ে, হ্যাঁ, এত গানের যে ভিড়ে তুমি ওই যে নতুন কুড়িতে করেছিলে, তারপরে যেগুলাই গেছি, ফুল ফোটে ফুল ঝরে, সময় যেন কাটে না, টেলিভিশনে যা যা করেছি আমি, এই জাদুটা যদি সত্যি হয়ে যেত, টেলিভিশনের গান, টেলিভিশনের গান, হ্যাঁ, তারপরে যত গান সব টেলিভিশনের জন্য। আপনারা টেলিভিশনের সাথে থাকবেন সব সময়, এবং টেলিভিশন এখন আরও সুন্দর, আমার মনে হয় আরও অনেক সুন্দর করে নিজেকে সাজিয়েছে, আরও সাজাবে। তো আপনারা সবসময় বাংলাদেশ টেলিভিশনের মানে সাথে থাকবেন, এই জন্য এই প্রোগ্রামগুলো আপনারা দেখবেন। কারণ বাংলাদেশ টিভিতে শুধু গান না, অনেক কিছু নিয়ে অনুষ্ঠান হয়। আমার অনেক প্রিয় জায়গা হচ্ছে বাংলাদেশ টেলিভিশন। অনেক ধন্যবাদ আপা, খুব ভালো থাকবেন। আজকের মতো দর্শকদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি, তবে আমার অনুরোধ থাকবে যে আপনার একটি গান দিয়ে আমরা শেষ করব। আমি একটু কথায় কথায় বিদায় নিয়ে নিই, তারপরে বিদায় হবে সুরে সুরে। ওকে দর্শক, এই ছিল আমাদের আজকের সেলিব্রিটি শো।
কথায় কথায় গানে গানের সময়টা যেন আমার ভীষণ সুন্দর হয়ে উঠেছে এবং আমার মনে হচ্ছে আপনাদের সময়টাকেও আমরা সুন্দর করতে পেরেছি। আমি রুহানি সালসাবিল আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন। আগামী সেলিব্রিটি শোতে আপনার পছন্দের অন্য তারকাকে নিয়ে আবারও দেখা হবে। ভালো থাকুন। চলুন এখন সুরের সঙ্গী হই। আমায় ডেকো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কুলায় ফেরে না, বিভাগী মন নিয়ে জন্ম আমার, যায় না বাধা আমাকে কোনো পিছু টানের মায়ায়। আমায় দেখো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা